মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা, ৩ মাসের জন্য শুল্ক স্থগিতের অনুরোধ। শুরু হলো বিনিয়োগ সম্মেলন, নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা। প্রধান উপদেষ্টার চীন থাইল্যান্ড সফর কূটনীতির সফল প্রতিফলন বলছেন বিশেষজ্ঞরা। এবং গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ, গ্লোবাল স্ট্রাইকস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি, ব্যাপক বিক্ষোভ। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। মার্কিন শুল্ক পুনর্বিবেচনা চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠি দিয়ে ৩ মাসের জন্য ৩৭% শুল্ক প্রস্তাবে স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার কথাও বলেছেন ডক্টর ইউনূস। বিকেল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। ঢাকায় শুরু হয়েছে 4 দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন। সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনে 40টি দেশের 6 শতাধিক দেশি বিদেশি বিনিয়োগকারী অংশ নিয়েছেন। সম্মেলনের উদ্বোধনী দিনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর জানিয়েছেন, নতুন উদ্ভাবনী উদ্যোক্তাদের আর্থিক সহায়তায় বাংলাদেশ ব্যাংক 800 থেকে 900 কোটি টাকার একটি বিশেষ স্টার্টআপ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। আনসার ইসলামের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। বিডার আয়োজনে ঢাকায় 4 দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে সোমবার। সম্মেলনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 40টি দেশের 6 শতাধিক বিনিয়োগকারী। বিদেশি বিনিয়োগকারীরা বলছেন, বাংলাদেশ বিনিয়োগ করার উপযুক্ত স্থান, যেখানে রয়েছে প্রচুর সম্পদ সহ সহজ যোগাযোগ ব্যবস্থা। This summit is a great opportunity for Bangladesh to reopen itself to the world, to especially the Startup Connect. Obviously, from years of engaging with different Bangladesh startups and entrepreneurs, we know there's a lot of potential here, right? A lot of high caliber talent and people and resources. Second time coming to Bangladesh startup events, and we've made 6 investments already in Bangladesh. We are working on a 7th one as we speak. Now we have someone in the team on the ground that is going to be working with us to accelerate our pace of activity. And the reason why we are very bullish about the opportunity here. বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগের জটিলতা কমাতে বাংলাদেশ সরকার আগ্রহের সাথে কাজ করছে। There are many things that we could potentially do to help the startup community to spread the message, but my genuine feeling is that that needs to be done in collaboration with startup community and based on the suggestions and ideas that come up from startup community. The government should always there be to help. The government does have limited resource. The government does have limited bandwidth. এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বাংলাদেশে বিনিয়োগে কোনো বাধা নেই, বিদেশিরা তাদের বিনিয়োগের লভ্যাংশ নিয়ে যেতে পারবেন। For startups, profit doesn't come in one day. You have to be patient, you have to persevere, you have to keep growing in your sales and other objectives. I really hope that our startup community, our younger people will not give up even if they fail once or twice. They must continue with their effort. Success will come. সম্মেলনে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ বলেন, বিনিয়োগ সহজ করতে ব্যান্ডউইথের দাম 10% কমানো হয়েছে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চীন থাইল্যান্ড সফরের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্জন যেন এক আঞ্চলিক কূটনীতির বিজয়গাথা। রোহিঙ্গা ইস্যুতে চীনের স্পষ্ট সমর্থন, কূটনীতিতে বড় সাফল্য আর ইউনূস মোদির বৈঠক আঞ্চলিক সমঝোতার সম্ভাবনা। এরপরেও নানা মহলে প্রশ্ন আছে, প্রধান উপদেষ্টার এই সফরে কী পেল বাংলাদেশ? এই প্রশ্নের জবাব খুঁজেছেন আমাদের সহকর্মী নূর মোহাম্মদ ভূঁইয়া। ক্যামেরায় ছিলেন শাহিন আলম।
চুপেসারে শুরু হলেও শেষটা নিঃসন্দেহে এক কূটনৈতিক জয়গাথা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন থাইল্যান্ড সফর যেন আঞ্চলিক রাজনীতিক মোড় ঘুরানোর এক অধ্যায়। এই দুইটি সফরে প্রতিটি মুহূর্তে ছিল পরিকল্পিত, প্রাসঙ্গিক এবং প্রত্যাশার। বেজিংয়ে আলো ঝলমল হলে প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘ বৈঠক। এটাই সফরের প্রথম ব্রেকিং পয়েন্ট। দ্বিপাক্ষিক বন্ধুত্বের কথা তো হলোই, আলোচনায় উঠে এলো সবচেয়ে স্পর্শকাতর ইস্যুটি রোহিঙ্গা প্রত্যাবর্ষণ। অবিশ্বাসের দেওয়াল ভেঙে দিয়ে চীন জানালো বাংলাদেশের পাশে থাকার কথা। তারা বারবার বলে আসছে, তারা জানে বহুদিন থেকে যে আমাদের স্বাধীনতা, আমাদের নিরাপত্তা হুমকির মুখে ফিরিয়ে দিয়েছে গত সরকার। তারা বারবার বিভিন্ন হাতের সময় তারা বক্তব্য দিয়েছে, কিন্তু সরকার এগুলোকে বুঝেও নেই, আমলেও নেই, কারণ তাদের একমাত্র একদৃষ্টি শুধু একটা দেশের প্রতি ছিল। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় রিএসুরেন্স বলবো, যে যখন আমরা নিরাপত্তায় ভুগছি একটা বড় দেশের চাপে, সেখানে চায়নার মতো একটা মহাশক্তি আমাদের পাশে আছে। তো এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অত্যন্ত, আমি বলবো যে খুব শুভ লক্ষণ, এবং এই ভিজিটটা আমাদের জন্য নানাভাবে সহায়ক হয়েছে। এখানে থেমে যাননি ডক্টর ইউনূস। থাইল্যান্ডে একান্ত বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সাবেক রাষ্ট্রদূত এস শফিউল্লাহ বলেন, ডক্টর ইউনূস মোদীর বৈঠকে লুকিয়ে রয়েছে আগামী দিনের আঞ্চলিক সমঝোতার সূত্র। মূল কথাগুলো সামনাসামনি বলা হয়েছে। এটা আমি বলবো যে এতে বাংলাদেশের যে সার্বভৌমত্ব, এটা কিন্তু পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে ভারতের কাছে। ভারত এখন থেকে ওইভাবেই আমাদের সাথে সম্পর্ক করতে হবে ভবিষ্যতে, সর্বদা ভিত্তিতে, মানসম্মানের ভিত্তিতে, আমাদের ভৌগোলিক অখণ্ডতা প্রতি সম্মান রেখে কথা বলতে হবে। বিগত 15 বছর ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারেনি বাংলাদেশ, এমন আক্ষেপ জানিয়ে সাবেক এই কূটনীতিক বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতিফলন ফুটে উঠেছে এই বৈঠকে। যেটা 15 বছর কোনো হাসিনা মোদির সামনে চোখে চোখে এই কথাটা বলতে পারি, সমান পর্যায়ে এই কথাটা বলতে পারেনি, যার পর ইউনূস বলেছেন। তার মানে হলো যে কি, বাংলাদেশ তার অ্যাসার্শন অফ ইটস ওন রাইট, আমাদের সার্বভৌমত্বর যে একটা প্রতিফলন এই মিটিং হিসেবে প্রকাশিত হয়েছে। 1-to-1 কথা বলেছেন, অন ইকুয়াল টার্মস কথা বলেছেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে আর কোনো হস্তক্ষেপ করতে পারবে না ভারত, এমন জোরালো আশাবাদ ব্যক্ত করেন এস শফিউল্লাহ। বাংলাদেশ ইলেকশন কীভাবে হবে, কোন কোন পার্টি ইলেকশন আসবে না, সে সম্পূর্ণ বাংলাদেশ ব্যক্তির। এটা নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সোমবার রাজধানী ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্রাক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। কারো হাতে ব্যানার, কারো হাতে ফেস্টুন, চোখে মুখে ছিল অগ্নিঝরা ক্ষোভ। দাবি শুধু একটাই, ফিলিস্তিনিতে গণহত্যা বন্ধের। সকাল থেকে এমন প্রতিবাদী স্লোগানে মুখর ছিল রাজধানীর বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়। ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির অংশ হিসাবে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে। আমাদের অবস্থান একদমই ক্লিয়ার, সেটা হচ্ছে উই আর ইন দ্য সাপোর্ট অফ হিউম্যানিটি। আর আপনি যদি হিউম্যানিটিকে সাপোর্ট করেন, আপনি অবশ্যই ফিলিস্তিনকে সাপোর্ট জানাবেন। মুসলিম কান্ট্রি হিসেবে অবশ্যই আমাদের উচিত, কিন্তু মুসলিম কান্ট্রি না, একটু মানবিক দিক থেকে উচিত আমাদের সবাইকে এগিয়ে চলে আসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ইসরায়েলি বর্বরতা বন্ধ হোক। আমি আমার প্রতিষ্ঠান থেকে ইসরায়েলি সকল পণ্য বয়কট করেছি। সকল ব্যবসায়ীদেরকে বলবো, আপনারাও বয়কট করুন। এরকম ছোট ছোট বাচ্চারা প্যালেস্টাইনে অনেক কষ্টে আছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, যাতে এগুলা সব বন্ধ হোক। আল্লাহ যেন ওদের উপরে কঠোর আযাব নাজিল করে। এই বর্বরতা রুখে সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করুন। নাম্বার 2 হচ্ছে আগামীকালকে এই রাজু ভাস্কর্যের পাদদেশে 3:30টা থেকে মার্চ ফর প্যালেস্টাইন মুভমেন্ট হবে। সেখানে বাঙালি যত জনতা আছে ঢাকার মধ্যে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা কামনা করি। ইসরায়েলের যে যুদ্ধটা চলছে, সেই যুদ্ধটা যেন খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, কারণ আমরা এতটাই ভেঙে পড়েছি তাদের এই অবস্থা দেখে। আমরা কোনো মতে আমরা মেনে নিতে পারছি না। সকাল থেকে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ইডেন কলেজ ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করে। আমরা বাংলাদেশি স্টুডেন্ট, উই স্ট্যান্ড ফর হিউম্যানিটি। আমরা বাংলাদেশি স্টুডেন্ট, উই স্ট্যান্ড ফর হিউম্যানিটি। আমরা কখনো কোনো অন্যায় মেনে নেইনি, আমরা মেনে নিব না। যারা সব সময় শান্তির বাণী বলে আসে, তারা পিছনে পিছনে এই ইসরায়েলকে, এই টেরর
টেররিস্ট ইসরায়েলকে সহায়তা করে। এ সময় গণহত্যা বন্ধ ও ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন শিক্ষার্থীরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিলেট সহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম। সোমবার এই নির্দেশ দেন তিনি। আইজিপি বলেন, পুলিশের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে, তাদের চিহ্নিত করা হচ্ছে, অবিলম্বে তাদের গ্রেফতার করা হবে। পুলিশ বর্তমানে এই নিয়ে কাজ করছে। তিনি বলেন, সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না, তবে প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদের আক্রোশে নিঃস্ব হতে বসেছে 160টি পরিবার। রাজধানীর পল্লবীর বাউনিয়া মৌজার 14 একরের বেশি জায়গায় র্যাব হেডকোয়ার্টার ও আবাসন প্রতিষ্ঠার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যক্তি মালিকানার জায়গা অধিগ্রহণ করার পায়তারা করছে একটি মহল। ভুক্তভোগীদের অভিযোগ, পাশেই শত শত বিঘা খাস জায়গা থাকার পরও জীবনের শেষ সম্বল কেড়ে নেওয়ার এই হীন প্রচেষ্টা হচ্ছে। জমি অধিগ্রহণের বিষয়টি বাতিল না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন ভুক্তভোগী মালিকরা। সোহাগ মিয়ার ক্যামেরায় রিপোর্ট করেছেন মণ্ডলের নাম। থাকাকালীন প্রবাসে আমি চাকরি করছি, সেই টাকা দিয়ে আমি এই জমিটা কিনছি। 3 কাঠা জমি বেশি না, অল্প একটা জমি, আমাদের রক্ত পানিগুলো পয়সা দিয়ে আমরা কিনছি, অনেক কষ্ট করছি। আজকে নিয়ে যাচ্ছে র্যাব। কেন নিয়ে যাবে আমাদের জমি? 2005 সালে রাজধানীর পল্লবীর বাউনিয়া মৌজায় 160 জন ক্রেতা সাগুপ্তা হাউজিংয়ের কাছ থেকে কিস্তি আকারে 3 কাঠা ও 5 কাঠা করে প্লট কেনেন। এর মধ্যে প্রায় 80 জনের বেশি জমির মালিক প্রবাসী থাকেন। খাস জমি থাকার পরও তৎকালীন র্যাবের ডিজি বেনজিরের চোখ পড়ে ব্যক্তি মালিকানা জমির উপর। র্যাব 4-এর হেডকোয়ার্টার ও আবাসনের জন্য 14 একরের বেশি জমি অধিগ্রহণের পায়তারা করা হয়। সে দফায় ব্যর্থ হলেও আবারও তৎপর হয়ে উঠেছে একটি মহল। প্রতিদিন আসি, যাই, সেই ডিসি অফিসে গেছি, সেই সিলেন্টে গেছি, আজকে কালকে। কি ধরনের ব্যাপার? আমরা কি এই দেশের নাগরিক না? 60 ঊর্ধ্ব লিয়াকত খান জীবিকার তাগিদে জীবনের অর্ধেক সময় পার করেছে বাহরাইনে। ক্যান্সারে আক্রান্ত স্ত্রী নূরনাহার ও 2 ছেলেকে নিয়ে বসবাস করছেন পল্লবীতে। জীবনের শেষ সম্বলটুকু বেদখল হওয়ার আশঙ্কায় আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। লিয়াকতের মতো আরও অনেকে আছেন এমন আশঙ্কায়। এটা আমাদের সম্পত্তি, আমরা ভোগ করব, আমরা র্যাবকে দিব কেন? র্যাব যদি নেওয়ার হয় বা হয়, ওই আমাদের পাশেই তো সরকারি জমি আছে, এটা নেই। ডক্টর ইউনূসের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই ফ্লট জন্য, আমাদের জমি জন্য আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। অন্যায়ভাবে র্যাব এসে বা কেউ এসে আমাদের নিয়ে যেতে চায়, নিয়ে যায়, তাহলে আমরা কি করব বলেন? কিছু বলার নেই। রাষ্ট্রের কাছে আমাদের এই জন্য দাবি যে আমাদের জমি আমাদেরকে ঠিকমতো ফিরিয়ে দেওয়া হোক। 1 টুকরা জমি কিনছি, 3 কাঠা জমির উপর আমি বসবাস করব। আমি যতদিন বেঁচে আছি ততদিন থাকবো। আমার সন্তানরা এদের উপর স্বপ্ন দেখে, তাহলে রাষ্ট্রীয় বাহিনী আমাদের উপর কেন এই জুলুম করবে? ভুক্তভোগীদের অভিযোগ, পাশে শত শত বিঘা খাস জমি থাকার পরও তাদের কষ্টার্জিত অর্থে কেনা জমি দখলের চেষ্টা হচ্ছে। যদি জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়া হয় তাহলে আত্মহত্যা করার হুমকিও দেন কেউ কেউ। এটা এই কার্যকর না করে, যদি করে সেটা অন্য জায়গায় করুক, কিন্তু আমাদের সর্বশেষ দিয়ে আমরা এখানে আমাদের জায়গা নিয়েছি সাগুপ্তার থেকে, সেই জায়গায় কেন তারা অধিগ্রহণের পাগল হয়ে গেল? বেনজির তৎকালীন র্যাবের মহাপরিচালক এই কাজটা করিয়েছে তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, যেটা আমরা পরে জানতে পেরেছি যে এখানে কয়েক কোটি টাকার একটা প্যাকেজ প্রোগ্রাম ছিল। তা আমরা চাই আমাদের শেষ সম্বল আমাদের এখানেই থাকবে, আমরা এখানে বাড়ি করব, ছেলে মেয়েরা বসবাস করবে, আর এটা যদি চলে যায় আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। মানবিক দিক বিবেচনা করে সুবিচার পাওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে খাবার টেবিলে দেয়া হয় সাদা পানি, কাচ্চি বিরিয়ানি ও সাথে কোমল পানীয়। কোমল পানীয়টি ইসরায়েলি পণ্য হওয়ায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের আহ্বানে খাবার টেবিল থেকে পণ্যটি বর্জন করেন নেতাকর্মীরা। এ সময় আমিনুল হক পণ্যটির মুখ খুলে ভেতরের কোমল পানিগুলো মাটিতে ফেলে দেন। তার আহ্বানে দেখা দেখি সেখানে থাকা প্রায় 5,000 নেতাকর্মী কোমল পানীয়টি
বর্জন করে। সোমবার রাজধানীর উত্তরার 13 নম্বর সেক্টরের খেলার মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই প্রতিবাদ জানানো হয়। এ সময় মহানগর নেতাকর্মী সহ রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল সেখানে উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান ইসরায়েল পণ্য বর্জনের আহ্বান করে। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিদায় নেওয়ার গত 15 বছরে এবার প্রথমবারের মতো স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন সম্ভব হয়েছে। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের উপর যে আগ্রাসন চালাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদেরকে ইসরায়েলের সকল পণ্য বর্জন করার আহ্বান জানান। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য খুব শীঘ্রই অবাধ সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা। মুসলমান ভাইদের কাছে আহ্বান থাকবে, আমরা ইসরায়েলি পণ্য এক থেকে ব্যবহার করব না। গাজায় এবং রাফায় যে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী, আমরা যাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ পাক তাদেরকে শহীদি মর্যাদা দান করুক, তাদেরকে জান্নাতবাসী করুক, এই দোয়া করি। এবং আমি যে কথাটি প্রথমেই বলেছি আরেকবার রিপিট করতে চাই, আমরা সকল ইসরায়েলি পণ্য বর্জন করব। সবাই হাত তুলে দেখান আমাকে, সবাই হাত তুলেন। সকল ইসরায়েলি পণ্য আমরা বর্জন করব। আমরা এই পৃথিবীতে এই ধরনের কোন হত্যাযজ্ঞ, মুসলমানদের উপরে যে হত্যাযজ্ঞ হয়েছে সেটা কখনো আর দেখতে চাই না। আমরা তীব্র প্রতিবাদ জানাই। নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজে পানির মোটর লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে আমির হোসেন নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় আরেক সহযোগী গুরুতর আহত হয়। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহত আমির হোসেন সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের তোফাজুল হোসেনের ছেলে। আহত সহযোগী শরীফ একই এলাকার সুরুজ্জামানের ছেলে। সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম জানান, কলেজে পানির মোটর লাইনে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে 2 জন মিস্ত্রি বিদ্যুতায়িত হয়েছেন। ঘটনাস্থলে একজন মারা যান। খুলনার ফুলতলা উপজেলার শিরোমণিতে ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। খানজাহান আলী থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত মিছিলটি খুলনা যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে পথসভার মাধ্যমে শেষ হয়। খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আশরাফুল আলম, আবদুল্লাহ আল ইমরান সহ আরও অনেকেই। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদি মুসলিম জনতা। মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদুল হুদা মোড়ে গিয়ে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন মসজিদুল হুদার ইমাম মৌলানা আনসার আলী, অধ্যাপক মশিউর রহমান, অধ্যাপক আব্দুল জলিল সরকার, মৌলানা আতাউর রহমান, শাহী মসজিদের ইমাম জিয়াউল ইসলাম সহ আরও অনেকেই। বরিশালের গৌর নদীর উপজেলার খানজাপুর ইউনিয়নে প্রতিনিয়তই ঘটছে চুরি ডাকাতির ঘটনা। উপজেলার বাদুরতলা গ্রামে দিনে দুপুরে প্রবাসী বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুপুরে মোহাম্মদ আশরাফ আলী আকনের ঘরে চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, সকালে তাদের আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে ঘর ফাঁকা থাকার সুযোগে দুপুরে তালা ভেঙে ঘরে প্রবেশ করে চোর চক্রের সদস্যরা। এ সময় 12 ভরি স্বর্ণালঙ্কার, নগদ 46,000 টাকা সহ বেশ কিছু মালামাল নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাতে ঘটনাস্থল পরিদর্শন করে গৌর নদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইউনুস মিয়া বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন তারা। এর আগেও কয়েকবার একই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এখন থেকে কোনো ফটোগ্রাফার, বিচ বাইক, ঘোড়া চালক, কিট কটচেয়ার এবং সৈকতে কোনো ব্যবসায়ী কক্সবাজারে বেড়াতে আসা যদি কোনো পর্যটক থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ আসলেই ওদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দেওয়া হবে। টুরিস্ট পুলিশের কার্যালয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদের প্রতি হয়রানি রোধ কল্পে সচেতনতামূলক এক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। এ সময় তিনি আরও বলেন, হয়রানি বন্ধে প্রতিটি সেবার বিপরীতে পর্যটকদের মানি রিসিপ্ট দিতে হবে। এছাড়া কোনো অবৈধ ক্যামেরাম্যান সৈকতে নামতে পারবে না। যদি নামে তাহলে তাদের গ্রেফতার করা হবে। চট্টগ্রামের লোহাগড়ায় পূর্বশত্রুতার জের ধরে দুপক্ষের মাঝে সংঘর্ষের ঘটনায় 11 জন
আহত হয়েছেন, যার মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা জানায় ফারুক উদ্দিন চৌধুরী অতর্কিত অবস্থায় 30-40 জন সন্ত্রাসী ব্যারিকেড দিয়ে তার গাড়ি ভাঙচুর করেন ও তাকে প্রচুর রক্তাক্ত করেন। এতে দুপক্ষের মাঝে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। লোহাগড়া থানার ওসি আরিফুর রহমান জানান তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জে 2500 নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলা, হত্যা এবং ভারতে মুসলিমদের উপর নির্যাতন, মুসলিম ঐতিহ্য ধ্বংসের প্রতিবাদে তৌহিদ জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার 2500 পৌর শহীদ মিনারে বিক্ষোভে অংশ নেয় সর্বস্তরের জনসাধারণ। এর সময় তারা ফিলিস্তিনিদের নিরীহ মুসলিম হত্যার প্রতিবাদ জানিয়ে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে হামলা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সেই সাথে ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেন। পরে একটি মিছিল 2500 পৌর শহীদ মিনার থেকে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 2500 পায়রা চত্বরে এসে শেষ হয়। রংপুর ঠাকুরগাঁও মহাসড়কে ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, বিআরটিএ, ঠাকুরগাঁও সার্কেল, সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে 22টি মামলায় 1,31,000 টাকা জরিমানা করা হয় এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। নোয়াখালীতে অ্যাম্বুলেন্স নীতিমালা 2023 বাস্তবায়ন ও ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকের র্যালি ও ধর্মঘট এবং জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলার মাইজদি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি নোয়াখালী শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী র্যালি ও ধর্মঘট পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার সায়েম, বার কাউন্সিলর সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট শাহাদাত, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট বরকত রাশেদ, নোয়াখালী উপকূল অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন সহ অন্যান্যরা। রাজধানীর লালবাগ এলাকায় রিকশা চালক মাহবুব হত্যা মামলায় ডানু ও জনি নামে 2 ভাইকে গ্রেফতার করেছে র্যাব 10। তবে গ্রেফতারকৃতদের পরিবারের অভিযোগ, গ্রেফতার ডানু এবং জনি নিরপরাধ। তারা এই হত্যার কাণ্ডের সাথে জড়িত নয়। তাদের মাল্টিপারপাস ব্যবসা নিয়ন্ত্রণ নিতে পরিকল্পিতভাবে এদের ফাঁসানো হয়েছে। সোমবার দুপুরে লালবাগের ইসলামবাগ এলাকায় ভুক্তভোগী পরিবারের পক্ষে ডানুর স্ত্রী সাথী সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। গাজীপুরের কাশিমপুরে স্কুল ছাত্রীকে অপহরণে অভিযুক্ত জান্নাতুল মোল্লাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। সোমবার দুপুরে জেলার সারদাগঞ্জ এলাকায় এই মানববন্ধন হয়। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, বারেন্ডা এলাকার তাহাজউদ্দিন মোল্লার ভাতিজা জান্নাতুল মোল্লা তার 4-5 জন সহযোগী নিয়ে ঈদের দিন নামাজের সময় বাড়ি ফাঁকা পেয়ে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে থানা পুলিশ এখনও কোনো পদক্ষেপ নেয়নি। নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান সরকার হাসানের নামে মানহানিকর, মিথ্যা, বানোয়াট ও অপপ্রচারের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা হয়েছে। চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি বাজারে ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ সভা হয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আজহার মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান সরকার হাসান। এই উপস্থিত ছিলেন চর আড়ালিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মাসুদা জামান, হাজী আব্দুল কুদ্দুস সহ আরও অনেকেই। সাভারের রাজাসন এলাকার পার্ক ভিউ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর 8 নং ওয়ার্ডের 2 কমিশনার প্রার্থী মেহেদি রানা, শহীদ ও আব্দুর রহিম পালোয়ান, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজ দেলোয়ার, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আশরাফ আলী, শিক্ষক শিক্ষিকা, বিদায়ী ছাত্রছাত্রী সহ আরও অনেকেই। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 লেন করার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার। সোমবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়। এসব উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সালাম মিঠু, মুক্তিযুদ্ধ কমিশনের ট্রাস্টের চেয়ারম্যান মাহফুজুর রহমান, সংগঠনের পরিচালক বিপ্লব পার্থ। চট্টগ্রামের লোহাগড়ায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা, বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা হয়েছে।
সোমবার বিকেলে লোহাগাড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আমিরাবাদ মোটর স্টেশনে চৌধুরী প্লাজা চত্বরে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক, যুবদল নেতা আবুল বশর, রেজাউল করিম, রকিবুল ইসলাম বাচ্চু, মোর্শেদ মাইনুদ্দিন ইমন সহ উপজেলার 9 ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা। তিন বছরের ছোট শিশু ইসার হৃদয় জুড়ে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন, সেটাই বাস্তবায়নের লক্ষ্যে তার ব্যাচ করার দারুণ বৈশিষ্ট্যটি তাক লাগিয়ে দিয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নবাসীর। মাশরাফি ও সাকিব ভক্ত ইসা মাত্র 3 বছর বয়সে স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ দলে খেলার। এই বয়সে ক্রিকেটার হওয়ার আন্তরিকতা দেখাচ্ছে তার পরিবার সহ স্থানীয়রা। উপজেলার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে আমিনুল ইসলামের আদরের একমাত্র ছেলে ইসা। 3 বছর বয়সে বল ও ব্যাট নিয়ে বাবার সহযোগিতায় এলাকাবাসীর উৎসাহে ছোট বড় সকলের সঙ্গে ক্রিকেট খেলায় হাজারো মানুষের মন কেড়ে নিয়ে এগিয়ে যাচ্ছে ইসা। পড়াশোনার ফাঁকে টিভিতেও ক্রিকেট খেলা নিয়ে মগ্ন সে। শিশুটির যে প্রতিভা আছে, সকলের সহযোগিতায় ও প্রয়োজনীয় দিক নির্দেশনা পেলে ভবিষ্যতে বাংলাদেশের তারকা ক্রিকেটার হতে পারবে বলে জানান গণ্যমান্য ব্যক্তিরা। খেলা দেখি আমরা তাণ্ডব লেগে যাই, এতটুকু বাচ্চা কিভাবে 4-6 গুলো মারে। খেলার বলের যে কাট দেখলে মজা লাগে। সে আমাদের সাথে খেলা খেলে, সে খুব ভালো খেলা খেলে। যে ব্যাটিং স্টাইলটা অন্যরকম স্টাইল। ও কয় যা আব্বু আমি খুদ কতদিন আগে টিভি দেখাইবি, ও বলে যে আব্বু আমি টিভি খেলাবো। আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা, আবেগ, এটা অতুলনীয়। এই বয়সে ও যে সকল শটগুলো খেলে, আমি নিজেও একদিন ওর সঙ্গে কিছু সময় খেলেছিলাম। খেলার মাধ্যমে দেখেছি যে ওর প্রতিভা আছে। এই প্রতিভাটাকে যদি আমরা সকলে সাপোর্ট করে কোনো ক্রিকেট একাডেমির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া যায়, ইনশাল্লাহ আমি মনে করি আমাদের নাগেশ্বরী ভঙ্গামারী অঞ্চল থেকে একটি ভালো মানের প্লেয়ার বের করা সম্ভব হবে। আমি তার খেলা দেখেছি, খুবই অসাধারণ খেলে। তার বয়স মাত্র 3 বছর। তাকে যদি যথাযথ চর্চা এবং তাকে যদি এইটার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, আমি আশা করি সে একদম একসময় জাতীয় দলে খেলার মতো প্রতিভা অর্জন করবে। শেষ করবে এশিয়ান সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা, 3 মাসের জন্য শুল্ক স্থগিতের অনুরোধ। শুরু হলো বিনিয়োগ সম্মেলন, নতুন উদ্যোক্তাদের জন্য 900 কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা। প্রধান উপদেষ্টার চীন থাইল্যান্ড সফর কূটনীতির সফল প্রতিফলন বলছেন বিশেষজ্ঞরা। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ, গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি, ব্যাপক বিক্ষোভ। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।